This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খগেন মুর্মু সাংসদ, এই জেলারই সাংসদ, বিজেপি সাংসদ কি বলেছেন আপনাদের শোনাবো। একই সঙ্গে প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না? তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়াদিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে, তবে না তৃণমূল? দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে। একদিকে মালদায় কচিকাচাদের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শূন্যে 4 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটছে। এদিকে শাসক নেতা খুন, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে পুলিশ। গত কয়েকদিন ধরে নানা ঘটনার কারণে খবরে থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এসবের মাঝেই আবার মাথাচাড়া দিচ্ছে বেআইনি রিসর্টের কারবার। মুখ্যমন্ত্রীর ধমকে কাজ হয়েছিল। উত্তরবঙ্গে বেআইনি রিসর্ট জমি মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশনেও নেমেছিল পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক রিসর্ট। কদিন সব চুপচাপ ছিল, কিন্তু ফের শুরু হয়েছে বেআইনি নির্মাণ। এরা এতটাই বেপরোয়া যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উত্তরবঙ্গে বেআইনি রিসর্টের রমরমা। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ শিলিগুড়ির মেয়র। পরিবেশ আদালতের নির্দেশকে থোড়াই কি আর? উত্তরবঙ্গের জঙ্গলে গড়ে উঠেছে কংক্রিটের জঙ্গল। কোচবিহার থেকে জলপাইগুড়ি সর্বত্র একই ছবি। লাটাগুড়ি, চালসা, চিলাপাতার জঙ্গলে বেআইনি রিসর্টের রমরমা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, বিষয়টি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নজরে আনতে বাধ্য হন শিলিগুড়ির মেয়র। জঙ্গল ঘিরে না দিতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। মেয়রের কথা শুনেই অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী। স্থানীয় পঞ্চায়েত সমিতির কাছে রিপোর্ট তলব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও জঙ্গল সাফ করে কিভাবে গজিয়ে উঠছে বেআইনি রিসর্ট, এই প্রশ্ন তুলতেই সরব বিরোধীরা। জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে। এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি। প্রকৃতিকে কিভাবে বেঁচে দেওয়া যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, সেটা মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন। জঙ্গল কেটে রিসর্ট তৈরি করা, অর্থাৎ যা করা যাবে না তার সবকিছুই উত্তরবঙ্গে হচ্ছে। গত বছর নবান্নের প্রশাসনিক বৈঠকে সরকারি জমি দখল নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাবগ্রাম, ফুলবাড়িতে সক্রিয় জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। এরপরই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ। শুরু হয়েছিল ধরপাকড়। গ্রেফতার হন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক, তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশরাফ আনসারি এবং তৃণমূলের কার্যকরী সভাপতি গৌতম গোস্বামী। পুলিশের অভিযানে গজলডোবা সহ বিভিন্ন এলাকায় অভিযান হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক রিসর্ট, কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। কদিন সব চুপচাপ থাকলেও ফের সবুজের মাঝে মাথাচাড়া দিচ্ছে কংক্রিটের জঙ্গল। বৃহস্পতিবার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন মেয়র বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে বনাঞ্চলের আইনকে মেনে যতটুকুন পারমিসিবল হাইট তার বেশি যেন না হয়। তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বেআইনি রিসর্টগুলির বিরুদ্ধে কবে অভিযানে নামবে প্রশাসন? নাকি বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিষ স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে 6 জন জুনিয়র এবং 6 জন সিনিয়র সাসপেন্ড করা হয়েছিল। এবার আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গেল। সিআইডি ভবানী ভবনে আজকে 2 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে। সৌরভ, জিজ্ঞাসাবাদ এখন ঠিক কোন পর্যায়ে, কি জানার মূল ফোকাস সিআইডি? দেখো, এই 2 সিনিয়র চিকিৎসক ডক্টর দিলীপ পাল এবং ডক্টর হিমাদ্রি নায়ক, তাদের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ যে তারা
সেদিন তাদের ইউনিটের দায়িত্ব থাকলেও তারা কিন্তু সেদিন ঘটনাস্থলে ছিলেন না। তাদের যে মোবাইল টাওয়ার, সেই মোবাইল টাওয়ার লোকেশন করে দেখা গেছে যে তারা এই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে 40 কিলোমিটার দূরে অন্য কোথাও ছিলেন। সেই সমস্ত বিষয় নিয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তারা ছিলেন না। তাদের যে রোস্টার ছিল, সেই রোস্টার অনুযায়ী দিলীপ পাল অনকল ডক্টর ছিলেন। সে অনকল ডক্টর কি? অনকল ডক্টর হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি তৎক্ষণাৎ সেখানে তাকে ডাকা হলে তিনি চলে আসবেন। কিন্তু যদি 40 কিলোমিটার দূরে একজন চিকিৎসক থাকেন তাহলে তাকে ডাকা হবে কি করে, সেই প্রশ্নগুলো রয়েছে। দিলীপ পালের বিরুদ্ধে আরও অভিযোগ তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েও তিনি একটা ইউনিটের ইনচার্জ ছিলেন। কিভাবে ছিলেন? কারণ সরকারি নিয়ম অনুযায়ী প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর ছাড়া একটা ইউনিটের ইনচার্জ হওয়া যায় না। এগুলো সবই সরকারি একটা পদ। অ্যাসোসিয়েট প্রফেসরের পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ আসে। তাহলে সেই বিষয়গুলো রয়েছে। হিমাদ্রি নায়কের ক্ষেত্রে সেই বিষয়গুলি রয়েছে যে তারা ইউনিটের দিনভর কোথায় ছিলেন। বিএসটিতে তারা যে কথাগুলো বলা রয়েছে তার সঙ্গে বাস্তবের কোথায় অমিল রয়েছে সেই সম্পর্কে স্পষ্ট। অনেক ধন্যবাদ সৌরভ দত্ত। আপাতত সিআইডি এই দুই চিকিৎসকের কাছ থেকে যেটা জানতে চাইছে, সৌরভ তার নির্যাসটা আপনাদের বলল। তাদের সেই সময় সশরীরে তারা কোথায় ছিলেন এবং রেকর্ডে কী লেখা আছে তার মধ্যে কোনো বৈসাদৃশ্য বা কোনো অসামঞ্জস্য রয়েছে কিনা এটাই খতিয়ে দেখতে চাওয়া হচ্ছে। রাজা, তোমাকেও ধন্যবাদ জানাই। এদিকে স্যালাইন কাণ্ড নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিরোধী দলনেতা, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু, শুভেন্দু অধিকারীর যান মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। বিষ স্যালাইন কাদের কাদের শরীরে ঢোকানো হয়েছে তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি এই জাল স্যালাইন সবার গায়ে দিয়ে দিয়েছে। আপনার যার ফ্যামিলি হসপিটালে গেছে গত 2-3 মাসে, স্যালাইন নিয়েছে, প্রত্যেক দিন কত প্রসূতি মা যায়, সবাইকে এই বিষ ঢুকিয়ে দিয়েছে, শরীরে। তালিকা প্রকাশ করছে না। আরএল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর অ্যারেস্ট হলো না, এফআইআর হলো না। উল্টে 12 জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ, ন্যাশনাল অ্যাসেট, তাদের বিরুদ্ধে এফআইআর। তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসের? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে তারা সহযোগিতা করবেন। সেখানে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ, সাধারণ মানুষের কাজটা করবেন না, তারাও জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি? নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের সাজা চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের সাজাপ্রাপ্ত মুস্তাকিন সর্দার। কথা বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? দেখো, মুস্তাকিন সর্দারের পরিবারের মূল বক্তব্য হচ্ছে যে অতি দ্রুততার সাথে বিচার করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র নাবালিকা ধর্ষণ এবং খুনের বিষয়টি সামনে রেখে এত দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে। আদতে মুস্তাকিন সর্দার এরকম কিছু করেনি এবং তার জন্যই সাজা কমানোর আবেদন জানিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একই সঙ্গে তাদের বক্তব্য, ঘটনা সঠিক করে তদন্ত করা উচিত ছিল, সেই তদন্ত না করে নিম্ন আদালত তড়িঘড়ি এই অর্ডার দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা। ধন্যবাদ শ্রাবন্তী।